যেই জাতির ক্রিকেট জাতি হিসেবে চিনে সেই জাতিটা ক্রিকেট খেলবে না, বিশ্বকাপ খেলবে না, একটা বিশ্বকাপ দলকে সিকিউরিটি দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না আসলে কোনো সময়। আমাদের দেশে অনেকে ব্যবসার জন্য যাচ্ছেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, তো তারা কি সিকিউর না তাহলে আমরা অ্যালাউ করছি কেন বর্ডার ক্রস করতে? ঠিক তারপর বর্ডার দিয়ে তো অনেক মাল ঢুকছে, মাল বের হচ্ছে, তো ওগুলো বন্ধ করছি না কেন? ওইখান থেকে তো বোমও আসতে পারে। বাট আমি জানি না এটা কূটনৈতিক কি চাল আছে, কূটনৈতিক কি রাজনীতি আছে। বাট আমি খালি এইটুকু বুঝি যে এটা খুবই কষ্টের একটা জায়গা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। একটা বিশ্বকাপ না খেললে কি হয় এটা সবাই বুঝে, না খেললে কি হবে এটা আমার বলার দরকার নাই বা আপনার বলার দরকার নেই। তাদের সাথে আসলে আমরা যুদ্ধ ঘোষণা করলাম আইসিসির সাথে, যে আমরা আইসিসি একটা ফান্ড পাই, যাতে রেভিনিউ থেকে শেয়ার করে, যে আমরা শেয়ার থেকে যে ফান্ডটা পাই সেটা কত বড় ফান্ড, সেটা যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি সেক্ষেত্রে প্রথমেই তো আমাদের মনে হয় 500-600 কোটি টাকার একটা ডেফিসিয়েন্সি হয়ে যাবে। এখনই আমরা টাকাটা পাবো না। যদি টুটা হয়, আমরা যদি আমাদের ফান্ড না পাই আইসি থেকে, আমার মনে হয় 2-3 বছর পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে কি হবে না সেটা একটা প্রশ্ন থাকবে। 15টা ছেলে বাংলাদেশের, আমরা যখন মাঠে যাই আমার সুন্দর বাংলাটা গাই, সেই গাওয়ার থেকে বিরত থাকতে হবে। ফারুক ভাই আছেন, বুল্লু ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, আব্দুল রাজ্জাক রাজ আছেন, আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাই আছেন, যারা ক্রিকেটেরই মানুষ, ক্রিকেট ধারণ করে যারা, সত্যি কথা বলতে গেলে ওনাদের সময় আমরা বিশ্বকাপটা খেলতে পারি। জগমোহন ডালমিয়া তখন অনেক বড় হাত ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট খেলতে হবে। মানুষ এগুলো ভুলে গেলে হবে না, ইতিহাস ভুলে গেলে হবে না। বুলবুল ভাই কি এই দায়িত্বটা নিয়ে পদত্যাগ করা উচিত বলে আপনি মনে করেন? জানি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার কতটুকু ওনার বুকে লেগেছে আমি জানি না। আমার বুকে অনেক লেগেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, দেশের শত্রু হয়ে গেছে। যদি তামিম ইকবাল দেশের শত্রু ছিলেন, তামিম ইকবাল ভুলটা কি বলেছেন আমাকে একটু বলেন। একটু ফোটা ভুল বলেনি, এটা নিয়ে ওনাকে দালালের মতো কথাও শুনতে হয়েছে। আমি বলি এগুলো নিছক একটা প্ল্যান ছাড়া কিছুই না, এটা যারা করছেন একটা সিন্ডিকেটের মাধ্যমে এইসব কাজ করা হচ্ছে, আর কিছু না। বাট বিং এ বোর্ড ডিরেক্টর, ওনার যে একটা রেসপন্সিবল জায়গা, ওই রেসপন্সিবল বাংলাদেশ টিমের একজন সাবেক অধিনায়ককে যদি এরকম কথা বলেন, এর থেকে তো আর আমার মনে হয় যে লজ্জার আমাদের আর কিছুই রইলো না। আমরা দালাল কে না কার দালাল? আমরা তো সবাই দালাল। যদি আমি ওইভাবে কথাটা বলি, তো উনি হয়তো বা কারোর দালাল, উনি ওই দালালি থেকে হয়তো এই কথাটা লিখেছেন, ওই তো কারোর দালালি করছেন। তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষ যারা হয়তো বা বুঝতে পারছেন না, যারা আপনারা হয়তো বা আজকে নাজমুল সাহেবকে সাপোর্ট করছেন, আপনারা একসময় বুঝবেন যে জিনিসটা আসলে ঠিক ছিল না, জিনিসটা ভুল হয়েছিল, হয়তো বা একসময় বুঝবেন না। আমার মনে হয় না সাকিব আসবে তাড়াতাড়ি। এবং আমি মনে করি যে দেশপ্রেমের ওইখানে আমরা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছি, যে আমরা 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 মাথা নত করবো না, কিন্তু ক্রিকেটের কাছে কি আমরা হেরে গেলাম কিনা সেটা সবচেয়ে বড়। বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটা হজম করা একজন ক্রীড়া প্রেমী হিসাবে যে কারোর জন্যই কঠিন। 1999 সালে প্রথম আমরা বিশ্বকাপ খেলেছি, এরপর 16টা বিশ্বকাপ হয়েছে ওয়ানডে টি20 মিলে। বাংলাদেশ সবগুলোতেই অংশ নিয়েছে, নিজেদের যোগ্যতায় অংশ নিয়েছে, অথচ এবার আমরা বিশ্বকাপ খেললাম না। কেন খেললাম না, প্রেক্ষাপটটা কি ছিল, সেগুলো নিয়ে তো বিস্তর আলোচনা গত এই প্রায় 3 সপ্তাহ ধরে হয়েছে, এবং আমার ধারণা আগামী 3 বছর 30 বছর ধরেও হতে থাকবে। এই বিশ্বকাপ না খেলাটা মানে যে আসলে কি আমরা কি বুঝতে পারছি? আমরা সম্ভবত ধীরে ধীরে বুঝতে পারছি, তবে এই কষ্টটা সবচেয়ে বেশি যাদের, ক্রিকেটটাই যাদের কাছে জীবন, তাদের চেয়ে বেশি করে বোধহয় কেউ বুঝতে পারছেন না। তেমনই একজন আজকে আমাদের নট আউট নোমানের সঙ্গে ইন্টারভিউতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। এটা আসলে কিভাবে সম্ভব যে বাংলাদেশ একটা বিশ্বকাপ খেললো না? আপনার কথাটা একটু বলেন। হতাশা, এটা তো ডেফিনেটলি। মানে এক কথা যদি বলি যে বিশ্বকাপ, প্রত্যেকটা বিশ্বকাপের আসেই আগে আপনার সবাই খেলতে যে বিশ্বকাপ বাংলাদেশ কেমন খেলবে, কোনটা ভালো খেলি, কোনটা তো ভালো খেলি না। বাট এই বছরটা যেহেতু সাবকন্টিনেন্ট বিশ্বকাপ, যদিও আমরা লাস্ট ইন্ডিয়াতে বিশ্বকাপটা খেলেছিলাম 51, সেটা আমরা তো ভালো করিনি। বাট তারপরে এক্সপেক্টেড নতুন কিছু ছেলে ছিল, এক্সপেক্ট ছিল বাংলাদেশ এখন ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক, যদি আমি বুঝতে পারি এক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক সবচেয়ে বেশি। ব্যাটসম্যানরা কিছু দারুণ কিছু খেলোয়াড় ছিল, তারা নিজেদের তৈরি করছিল, বিপিএলটাও মাঝে চলছিল, একটা পারফেক্ট প্ল্যানিং প্রিপারেশন সবই ঠিক ছিল। মাঝে কোত্থেকে কি হলো একটা মানে একটা ঝড়ের মতন হয়ে গেল আসলে। না, কিন্তু এই ঝড়টা হলো, ঠিক আছে ঝড় হয়েছে, কিন্তু এটার ফাইনালি যে আমরা আসলে বিশ্বকাপ খেলবোই না। বিশ্বকাপ খেলতে না পারাটা যারা, মানে আমরা তো যারা খেলেছি বা জিনিসটাকে বুঝি, ক্রিকেটকে যারা আমরা ধারণ করি, সত্যি কথা বলতে গেলে তারা তো আমরা বুঝি যে কষ্টের ব্যাপারটা কোথায়। বা যে প্লেয়ারটা খেলতে পারলো না এই বিশ্বকাপটা, হয়তো বা যার প্রথম বিশ্বকাপ ছিল, তার জন্য কতটা মানে ব্যথার, সেটা তো আসলে সে বুঝাতে পারবে না আসলে। তার একটা স্বপ্ন ছিল যে বিশ্বকাপে সে পারফর্ম করবে, প্রমাণ করবে নিজেকে। 99 ওয়ার্ল্ড কাপ যখন আমরা প্রথম খেলি, তার আগেও বাংলাদেশকে আমাদের চেনাতে হয়েছে যে আমরা
কোনো একটা পার্শ্ববর্তী দেশের একটা থাকে, আমাকে জিজ্ঞেস করতো বাংলাদেশ কোথায়, তখন আমি বলতে হতো যে এই পার্শ্ববর্তী দেশের পাশেই আমাদের দেশটা। কিন্তু 19 ওয়ার্ল্ড কাপ খেলার পর আর কোনোদিন বলতে হয়নি এটা। বাংলাদেশকে একটা ক্রিকেট নেশন হিসেবে মানুষ চিনে, কিন্তু ঠিক না, একটা ক্রিকেট জাতি হিসেবে বাংলাদেশকে চিনে। যেই জাতির ক্রিকেট জাতি হিসেবে চিনে, সেই জাতিটা ক্রিকেট খেলবে না, বিশ্বকাপ খেলবে না, সেটা আসলে মেনে নেওয়ার মতোটা কতটা মানে হয়তোবা সব কিছু হিসেবে মেনে নিতে হবেই, কিন্তু এটা কষ্টের জায়গা আসলে অনেক। মানে তো এটা অ্যাভয়েড করা যেত না? আমি জানি না, এটা সরকারি পর্যায়ের হয়তোবা যারা নীতি নির্ধারণ করেন তারাই হয়তো ভালো বলতে পারবেন। তারা যদি কোনো নেগোশিয়েট করতে চাতো, একটা বিশ্বকাপ দলকে সিকিউরিটি দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না আসলে কোনো সময় না। একটা যে কোনো দেশেরই আমার মনে হয় যে যদি বাংলাদেশ যেমন যদি বিশ্বকাপ হতো, সব দলগুলো এখানে খেলতে আসতো, তাহলে দায়িত্বটা কার থাকতো? আমাদের দেশে থাকতো সিকিউরিটি দেওয়ার। তো যেই দেশে হবে সেই দেশের সিকিউরিটি তো অবশ্যই তাদের দায়িত্ব না, এটা সিকিউরিটি নিশ্চিত করা। বিশ্বকাপের দল, একটা ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, একটা ইন্টারন্যাশনাল মিডিয়া কভারেজ করতে যিনি যাবেন বা একটা সাপোর্টার যেই যাবেন, তাদের সিকিউরিটি তো তাদেরই হওয়া উচিত, ঠিক না? বাট তারপরে হয়তো বা কী লেভেলের কী কথা বা কেন হয়েছে, কোথায় আমাদের দুশ্চিন্তা ছিল বা কেন আমরা ইনসিকিউর ফিল করলাম। কারণ আমি তো এখন জানি আমরা পার্শ্ববর্তী দেশে অনেকে ব্যবসার জন্য যাচ্ছেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, তো তারা কি ইনসিকিউর না তাহলে আমরা অ্যালাউ করছি কেন বর্ডার ক্রস করতে? ঠিক তো, এরপর বর্ডার দিয়ে তো অনেক মাল ঢুকছে, মাল বের হচ্ছে, তো ওগুলো বন্ধ করছি না কেন? ওইখান থেকে তো বোমও আসতে পারে, অনেক কিছু হতে পারে, তো আমরা এগুলো বন্ধ করছি না কেন? আমি জানি না, বাট আমার কথা হচ্ছে যে আপনি ক্রিকেট খেলতে যাবেন, ক্রিকেটার যাদেরকে মানুষ রেগুলার টিভিতে দেখে, তাদের তো সিকিউরিটিটা কোন লেভেলের সিকিউরিটি সবাই জানি। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সিকিউরিটি অন্য লেভেলের, ওয়ার্ল্ড কাপে তো অবশ্যই সেটা আরও হাই লেভেলের সিকিউরিটি হওয়ার কথা। তো জানি না আসলে এটাই যদি একমাত্র রিজন হয়, সেটা দুঃখের আসলে আমরা নেগোসিয়েট করতে পারি, এটাই হয়তো বা। চাল, ডাল, তেল, ডিজেল, সার, আপনার সবকিছু ট্রেড হয়। ক্রিকেট ট্রেড হলে সমস্যাটা কোথায়? আমি সেটাই বললাম, চিকিৎসা ক্ষেত্র তুমি দেখো, সব কিছুই ধরো, ব্যবসায়িক বলো, কত লোক ব্যবসা করার জন্য ইন্ডিয়া থেকে শাড়ি কাপড় কত কিছুই তো আনতেছে না, ব্যবসা করতেছে এখানে, সবই হচ্ছে। তারা তো যাচ্ছে, তারা হোটেলে থাকতেছে, চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে থাকতেছে। তো আমি জানি না আসলে, আমি মিলাতে পারি না আসলে, বাট আমি জানি না এটা কূটনৈতিক কী চাল আছে, কূটনৈতিক কী রাজনীতি আছে। বাট আমি খালি এটুকু বুঝি যে এটা খুবই কষ্টের একটা জায়গা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। বিশ্বকাপ সামনে, অলরেডি স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে আইসিসি, সুতরাং আমাদের আর কোনো সুযোগই নেই যে আমি ইন্টারভিউর মাধ্যমে বিসিবিকে রিকোয়েস্ট করব বা সরকারকে রিকোয়েস্ট করব যে আরেকবার নেগোসিয়েশনের টেবিলে বসার, যে কোনোভাবে আমরা বিশ্বকাপটা খেলতে পারি কিনা। আমি জানি না এটা সাধারণ মানুষের কথা নাকি অনলাইনে এটা ছেড়ে দেওয়া হয়েছে যে একটা বিশ্বকাপ না খেললে কি হয়। ধরেন আমরা যারা 90s-এর, আমরা তো দর্শক, আপনারা প্লেয়ার। আমরা যে একটা বিশ্বকাপ খেললাম প্রথম 97 আইসিসি ট্রফি জিতে, সেটার মানে কি আমরা জানি। সেইখানে এখন এই আলোচনা হয় যে একটা বিশ্বকাপ না খেললে কি হয়। এটা কি অবিশ্বাস্য লাগে না? এই আলোচনা বাংলাদেশের মানুষ করে, কেউ কেউ তো করেন। মানুষ ক্রিকেট প্রেমী না, ক্রিকেট ভালোবাসেন, মানে সব কিছুই বাংলাদেশকে এক করে দেয় সেটা ক্রিকেট। আমি দেখেছি এটা অনেকবারই। তো সেখানে সেরকম একটা আলোচনাটাও আসলে কতটা মানে যৌক্তিক আলোচনা, যে একটা বিশ্বকাপ না খেললে কি হয়, এটা সবাই বুঝে না খেললে কি হবে, এটা আমার বলার দরকার নেই বা আপনার বলার দরকার নেই, আমরা সবাই বুঝে কি হবে। আমরা কতটা পিছিয়ে যেতে পারি সেটা বলতে পারি না। সবচেয়ে বড় কথা, আপনি কাদের সাথে আসলে আমরা যুদ্ধ ঘোষণা করলাম? আইসিসির সাথে। আইসিসি তো কিন্তু সর্বোচ্চ সংস্থা, ঠিক না? আমরা যদি ধরেন আইসিসি যদি তাদের প্রত্যেকটা দেশের বাংলাদেশ থেকে সমর্থন করেনি, এরপর যদি এরকম সমর্থন পাকিস্তান করেছে। হ্যাঁ, শুধু পাকিস্তান করেছে। যদি এরকম হয় যে 2 টায়ার ক্রিকেট করে দিবে, এবং 2 টায়ার যখন ক্রিকেট যদি প্রত্যেকটা দেশ সমর্থন করে, যে অস্ট্রেলিয়া, এর আগে আপনি নিশ্চয়ই মনে আছে আপনার একবার বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া, এরা সবাই বলেছিল যে আমরা খেলবো না। একটা 2 টায়ারের একটা প্রশ্ন উঠছিল। যদি এরকম আবারও হয় এবং আইসিসি যদি এবার সেটা রাজি হয়, সেখানে যদি আমরা আমাদের বিসিবি থেকে আমরা যদি না পারি, যদি 2 টায়ার ক্রিকেট হয়, তাহলে বাংলাদেশের ফিউচার কি হবে এটা আপনি ভালো করে বুঝছেন। তাহলে যারা না বুঝতে চাবে তারা কোনোদিনও বুঝবে না, যারা বুঝবে তারা জানবে যে বাংলাদেশ ক্রিকেট কীভাবে চলে। আইসিসি যে ফান্ডটা আসে বাংলাদেশ থেকে, কত বড় ফান্ড আসে, এটা হয়তো আমরা কেউ চাই না। সারা প্রতি বছর একটা ক্রিকেট নেশন হিসেবে যে আমরা আইসিসি একটা ফান্ড পাই, যাতে রেভিনিউ থেকে শেয়ার করে, যে আমরা শেয়ার থেকে যে ফান্ডটা পাই, সেটা কত বড় ফান্ড। সেটা যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি, সেক্ষেত্রে প্রথমেই তো আমাদের মনে হয় 500-600 কোটি টাকার একটা ডেফিসিট হয়ে যাবে, এখনই আমরা টাকাটা পাবো না। যদি এরকম চলতে থাকে, যদি 2 টায়ার হয়, আমরা যদি আমাদের ফান্ড না পাই আইসিসি থেকে, আমার মনে হয় 2-3 বছর পর কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে কি হবে না সেটা একটা প্রশ্ন থাকবে, মানে এই আকারে হবে কি না।
যে আজকে যেই বিলাসিতা বাংলাদেশ দেখা যাচ্ছে, প্লেয়ারদের যে স্যালারি দিতে পারছে, মহিলাদের স্যালারি দিতে পারছে, ম্যাচ ফি দিতে পারছে, যে প্লেয়াররা এখন এটাকে প্রফেশন হিসেবে নিতে পারছে, সেটা কি পারবে কি না সেটা একটা বিরাট প্রশ্ন হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, যারা ন্যাশনাল টিমে খেলছে তারা তো আছে, যারা অনূর্ধ্ব-19 খেলছে, যারা অনেকে পড়াশোনা ঠিকমতো করেনি, যারা ক্রিকেটের প্রতি সময়টা ব্যয় করেছে, তাদের কি হবে ইন ফিউচার? আপনি পুরা জিনিসটাকে একবার আপনি এখন থেকে 10 বছর আমরা ওই যে ব্যাক টু সিনেমা দেখতাম না একটা, যে ব্যাক টু ফিউচার, তো এরকম একদম যদি আমরা দেখতে পারি যে 10 বছর পর বাংলাদেশ ক্রিকেট বা 5 বছর পর বাংলাদেশ ক্রিকেট কী হতে চাচ্ছে, সেটা কিন্তু আসলে একটা ভয় লাগানোর ব্যাপারই আছে। তো আই থিঙ্ক